প্রিয় দর্শক, আমন্ত্রণ আজ দুপুরে। আপনাদের সঙ্গে আছি আমি নুহাত সাউম। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজ দুপুরের আজকের আয়োজন। আজ থাকছে সংস্কৃতি, এনটিভি অনুষ্ঠানসূচি ও দুপুরের অতিথি। প্রথমেই থাকছে সংস্কৃতি। জলেধারা ফাইন আর্টসের আয়োজনে দ্য ইলিউশনস গ্যালারিতে অনুষ্ঠিত হচ্ছে দলীয় চিত্রকলা প্রদর্শনী চিত্রমেলা। প্রতিদিন বেলা 12টা থেকে রাত 11টা এই সময় প্রদর্শনী চলবে 12 অক্টোবর পর্যন্ত। লালমাটিয়ার কলাকেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে দৃশ্যশিল্প প্রদর্শনী আলিঙ্গনে মিলছুট। প্রতিদিন বিকেল 4টা থেকে রাত 8টা এই সময় প্রদর্শনী চলবে 15 অক্টোবর পর্যন্ত। এবার এনটিভি অনুষ্ঠানসূচি। এবার জানিয়ে দিচ্ছি এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। সন্ধ্যা 6টা 15 থাকছে বিশেষ টক শো সংলাপ প্রতিদিন। রাত 8টা 20 থাকছে ধারাবাহিক নাটক ঘরের শত্রু বিভীষণ। আসলে আমরা 1 ডজন উট পাখির বাচ্চা যাচ্ছি, একদম সাচ্চা আফ্রিকান বাচ্চা। দিতে পারবেন? আমি দিতে পারবো। ওনাকে যে এতগুলো টাকা দিলাম তার এগেইনস্টে আমরা কিন্তু কোনো রিসিপ্ট নেইনি। আর ধরো রিসিপ্ট লাগবে না। ছবি যেটা আমরা তুলছি এটা দিয়ে মনে করেন আমরা কাম চালা দেয়। তাহলে তো দেখছি খেলা এখনো শুরুই হয়নি। মা ভাই আবদার পাইছে 1 লাখ টাকা দিয়ে খেলবেন, এটা তো মাত্র মনে করেন যে জমা খরচ। রাত 9টায় থাকছে অনুষ্ঠান স্যান্ডেলিনা গ্ল্যামার ওয়ার্ল্ড। রাত 9টা 30 থাকছে ধারাবাহিক নাটক জোনাকির আলো। শোনো, তোমাকে আর তোমার সন্তানদেরকে আগলে রাখার জন্য এই শামসুর রহমান সবকিছু করতে পারবে। কেন? তুমি আবার কি করবে? 1,80,000 টাকা প্রতি মাসে যদি 12,000 টাকা করে কেটে নেয় তাহলে কত মাস লাগবে? বাড়িওয়ালার স্ত্রী কি আবার আইছিলে নাই? হ্যাঁ, আসছিল। কি বলছে? মোর কথা জিজ্ঞেস করছে? মানে মোর বয়স কত, মুই কি কি পছন্দ করি এইসব জিজ্ঞেস করছে? রাত 11টা 30 সরাসরি সম্প্রচার হবে টক শো এই সময়। এই ছিল এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। এবার দুপুরের অতিথি। লালমাটিয়ার কলাকেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে দৃশ্যশিল্প প্রদর্শনী আলিঙ্গনে মিলছুট। প্রিয় দর্শক, প্রদর্শনী নিয়ে কথা বলতে আজ আমাদের সঙ্গে আছেন চিত্রশিল্পী মাসুদা খাতুন জুই। শুভ দুপুর আপা। আপনাকেও শুভ দুপুর। কেমন আছেন? জি ভালো। যেমনটি বলছিলাম দর্শককে, আলিঙ্গনে মিলছুট এই শিরোনামে লালমাটিয়ার কলাকেন্দ্রে একটি যৌথ প্রদর্শনী চলছে, যেটা শুরু হয়েছে 27 সেপ্টেম্বর থেকে এবং চলবে 15 অক্টোবর পর্যন্ত। যৌথ প্রদর্শনী যেহেতু দুজনের প্রদর্শনী এবং আপনার সাথে আরও একজন আছেন, এই যে আলিঙ্গনে মিলছুট, এটা তো নিশ্চয়ই একটা পরিকল্পনার মাধ্যমে একটা ফসল বলা যেতে পারে। তো সেই পরিকল্পনাটা আসলে কিভাবে করলেন দুজন মিলে, বা কেনই আলিঙ্গনে মিলছুট? আমার সঙ্গে যিনি আছেন তার নাম জাফরিন গুলশান। তিনিও ঢাকার চারুকলা অনুষদ থেকে তার শিক্ষা সমাপ্ত করেছেন, প্রিন্ট মেকিং বিভাগ থেকে। মূলত আমরা যে বিষয়গুলো নিয়ে ছবি আঁকি সেই বিষয়গুলোকে আমরা একসাথে বসে একে অন্যকে জানা এবং সেই বিষয়গুলোর ভাবনা থেকে আলিঙ্গনে মিলছুট নামটা দেওয়া। যে মিলছুট এই অর্থে যে মিলছুট অর্থ অসামঞ্জস্য, বেসুরো, মিলহীন। তো জাফরিন যেটা ভাবছেন এবং আমি যেটা ভাবছি, জাফরিন দুজনের ভাবনা আলাদা, কিন্তু ভাবনার প্রক্রিয়াটার মধ্যে মিল পেয়েছি আমরা। যে জীবনের যে সংকট, সেই সংকটগুলাকে যখন আমরা সংকটের দিকে তাকাই, সেখানে এক ধরনের ইনহারমোনিয়াস বা বেসুরো একটা জিনিস দেখি, মিলহীন সংকটের মধ্যে। কিন্তু সংকট আমরা সবসময় খুঁজি যে যেটা হারমোনিয়াস, যেটা রিদমিক অনেক, হ্যাঁ, যেটার মধ্যে সামঞ্জস্য পাওয়া যায়।
কিন্তু আমাদের জীবনের অনেক কিছুই অসামঞ্জস্যপূর্ণ, বেসুরো, চমৎকার। মিলহীন। তো সেই জায়গা থেকে আমরা এক্সিবিশনের নাম দেই আলিঙ্গনে মিলছুট। যেমন জাফরিনের যে বিষয়, জাফরিনের মাতৃত্ব, সন্তান পালনের ক্ষেত্রে তার সন্তানের সঙ্গে তার যে সম্পর্ক, কিংবা দুজনেরই যে পরিণত হয়ে ওঠা, তো এটা খুব একটা এটা একটা স্ট্রাগল, এটা একটা এক ধরনের সংগ্রাম, সংকটের মধ্যে আছে, এবং প্রতিদিনই তাকে এই সংকট থেকে উত্তরণের মধ্যে দিয়ে যেতে হচ্ছে, নতুন নতুন আবিষ্কার করা যায়। আবার অন্য অর্থে দেখতে গেলে এটা যে জাফরিনের একক তা না, এটা দেখা যায় যে এটা যে কোনো মেয়ের ক্ষেত্রেই, কর্মজীবী মেয়ের ক্ষেত্রে হোক বা বাইরে কাজ করছে না এমন নারীর ক্ষেত্রেও কিন্তু এই সন্তান পালন, সংসারের দায়িত্ব নিয়ে চলা, এগুলো এক ধরনের তার মধ্যে সংকটের তৈরি করে, কিংবা তাকে সংগ্রামের মধ্যে দিয়ে যেতে হয়। তো ওই অর্থে আমরা মিলছুটটা ব্যবহার করেছি। আর আমার ক্ষেত্রে সেটা হচ্ছে যে আমি ব্যক্তিগতর উপরে আমার জোর ছিল না, আমার প্রতিদিনের দেখা যে আশেপাশের মানুষগুলো, যে বিশেষ করে আমার যে নিম্ন আয়ের মানুষদের যে জীবনের যে সংকট, আমি যখন আমার বাসায় যে গৃহকর্মী তার পুরো জীবনটা দেখি, বা তার যে সংগ্রাম, কিংবা আমাদের যে গার্মেন্টস শিল্পে যে সব মেয়েরা কাজ করেন, কিংবা মানে আমার বাসা থেকে বের হলে গলি পর্যন্ত চারপাশে অসংখ্য মানুষ এরকম আমি দেখি, হকার, ছোট ছোট দোকান, চায়ের দোকান দেওয়া মানুষগুলো, সেখানে মহিলারাও কিন্তু দোকান দেয়, শীতকালে পিঠা ভাজে। তো এই মানুষগুলোর যে সংকট, সংগ্রাম, তো সেইগুলো আসলে সেটা আমার কাছে অনেকটা আপাত দৃষ্টিতে আমরা চোখ ফেলি না, কারণ সেখানে অনেক মানে আমরা বলি যে বস্তি অনেক নোংরা, কিংবা তো তার মধ্যেও তো একটা বড় অংশের মানুষের জীবন নির্বাহ চলছে, এবং তাদের যে সংস্কৃতি, তাদের যে পোশাক আশাকের ধরন, তারা যে ধরনের কাপড় চোপড় পরে, সেই তাদের ব্যবহার্য সাংস্কৃতিক উপাদানগুলো নিয়ে আমি কাজ করেছি। তো এটা এক অর্থে স্বাভাবিকভাবে সেটাকে অনেকটা বেসুরো মনে হতে পারে। তো সেইখান থেকেও আমার মিলছুট শব্দটা আমার কাছে মনে হয়েছে, দুজনের কাছে মনে হয়েছে যে প্রাসঙ্গিক। তো এই জন্য আমরা এক্সিবিশনের নামটা আলিঙ্গনে মিলছুট দিয়েছি, যে মিলছুটকে আমরা, যেটা বেসুরো তাকে আমরা আলিঙ্গন করতে চাচ্ছি, এই অর্থে এমব্রেস করতে চাচ্ছি। ইংরেজিতে এটার নাম ছিল এমব্রেসিং ইন হারমোনিয়াস। ভীষণ সুন্দর ব্যাখ্যা, শুনে মনটা ভালো হয়ে গেল। এই যে একটা এক্সিবিশন করার পরিকল্পনা, সেটা তো একদিনে নিশ্চয়ই হয় না, অনেক দিনের পরিশ্রম থাকে, চিন্তা ভাবনা থাকে। প্রথম পরিকল্পনাটা কবে করেছিলেন যে দুজন মিলে একটি এক্সিবিশন? আমরা প্রায় 1.5 বছরের অধিক সময় হবে যে আমরা গত বছর যে আমরা পরিকল্পনা করি যে আমরা একসাথে একটা এক্সিবিশন করব, এবং এক্সিবিশনে কি ধরনের কাজ থাকবে সেগুলো নিয়ে আলাপ আলোচনা, ভাবনা, এগুলো আমরা একটু নির্দিষ্ট সময় পর পর হয়তো আমরা একসাথে বসতাম, একটু আলোচনা করতাম। তবে আমাদের যার যার জায়গায় আমরা আমাদের চিন্তাটা ঠিক, মানে আমার চিন্তাটা আমার মতোই ছিল, ওর চিন্তাটা ওর মতোই ছিল, কিন্তু আমরা মত বিনিময় করতাম বা একে অন্যকে একটু আদান প্রদান, এটা ছিল আমাদের মধ্যে। সেই লক্ষ্য নিয়ে আমরা আগাই, সেখান থেকে আসলে আলিঙ্গনে মিলছুট এটাকে মূল উপজীব্য করেই আপনারা আপনাদের পেইন্টিং গুলো সেভাবে করে তৈরি করেন, সেভাবে এটা আসলে সেভাবে। আর একটা ধারাবাহিকতা ছিল, জাফরিনও কাজ করছেন, আমি আসলে খুব ব্যাপকভাবে কাজ না করলেও ভাবনাটা ছিল, বিচ্ছিন্নভাবে বিভিন্ন এক্সিবিশনে আমি অংশগ্রহণ করি। আর যেহেতু শিল্পকলার ইতিহাসের আমি এটা একটা তত্ত্বীয় বিষয়ের পড়াশোনা, তো ছবি আঁকার বিষয়টা আমার এখন যেভাবে কাজ করেছি একটা পরিকল্পনা নিয়ে, ওই ধারাবাহিকতাটা অতটা ছিল না, কিন্তু ছবির ভাবনা ছিল। আচ্ছা, কিন্তু জাফরিন হয়তো আরেকটু সম্পৃক্ত ছিল, সেখান থেকেই করা। আর আমি আমার পিএইচডি কার্যক্রমের জন্য আমি একটা বড় সময় ছবি আঁকা থেকে একটুখানি বিচ্ছিন্নই বলা যায়। তো সেটা আমার 2022 সালে সমাপ্ত হয়, এবং তখন আমি প্ল্যান করেছি যে ভাবনাগুলো এতদিন আমি
ভেবেছি এবং কিছুটা লেআউট করেছি কিংবা ডায়েরিতে লিখেছি, তো সেগুলোকে একটা রূপ দেওয়া, হ্যাঁ সেগুলো ক্যানভাসে নিয়ে আসা। সেগুলোকে একটা আপনাদের শিল্পকর্মের মাধ্যমে। দুজনের মাধ্যম কি একই ছিল না দুজন দুই মাধ্যমে কাজ করেছেন? মাধ্যমেও আমাদের পার্থক্য ছিল। যেমন জাফরিন অ্যাক্রিলিকে কাজ করেছেন, জাফরিন ইনস্টলেশনও করেছেন, আমিও ইনস্টলেশন করেছি, তবে আমার ইনস্টলেশনের সংখ্যা বেশি ছিল এবং আমি ওয়াটার কালারে কাজ করেছি। আচ্ছা, জাফরিনও ওয়াটার কালারে করেছে। তো জাফরিনের মানে ছবির সংখ্যা, চিত্রকর্মের সংখ্যা বেশি ছিল, আমার চিত্রকর্মের সংখ্যা কম সে তুলনায়, এবং আমার ইনস্টলেশনের সংখ্যা বেশি ছিল। জাফরিন ইনস্টলেশন করেছেন, ওর একটা ইনস্টলেশন ছিল। তো এইভাবেই দুজনে প্রদর্শনী তো এখনো চলছে, প্রদর্শনী চলছে। দর্শকদের কাছ থেকে কেমন সাড়া পাচ্ছেন? সারার চেয়ে আমরা চাচ্ছি এক ধরনের সাজেশন, হ্যাঁ জি, যে আমরা এরপরে আর কি করতে পারি বা কোন দিকটা আমাদেরকে, তো এইগুলো একটু আমরা খোঁজার চেষ্টা করছি সবার কাছ থেকে, যে একটা ফিডব্যাক, একটা পরামর্শ কিংবা এই ধরনের, যে অনেকেই পরিণত আর্টিস্ট আছেন যারা ভালো বোঝেন, তো তারা একটু বললে যে হ্যাঁ এবার এটা কাজ হচ্ছে বা এরকম আরেকটু, ওই জিনিসগুলো আসলে আমাদের একটা পাওয়ার এনকারেজমেন্ট তৈরি করবে পরবর্তীতে আবার এক্সিবিশন করার জি ক্ষেত্রে। জি। এই দুইজন মিলে কি আপনাদের আবার পরিকল্পনা আছে যে একসাথে আবার যৌথ কোনো প্রদর্শনী করার? মানে পরিকল্পনা নাই সেটা না, আমরা একসাথে কাজ করার, মানে আরও কিছুদিন একসাথে কাজ করব, এরকম এক্সিবিশন কবে করব সেটা এখন বলতে পারছি না, কিন্তু এই যে একটা কাজ নিয়ে দুজনের মধ্যে যে বোঝাপড়া কিংবা আলাপ আলোচনা, আমার মনে হয় যে এটা আমাদের জন্য বা যে কারোর জন্য এটা খুব ফলপ্রসূ একটা জিনিস, যে নিজের কাজ নিয়ে অন্যের সঙ্গে আলাপ করা বা অন্যের কাজ নিয়ে করার জায়গাটা তৈরি হয়। যত বেশি আদান প্রদান বাড়বে তত বেশি আসলে নিজেকে তৈরি করার যে জায়গাটা সেটা তৈরি হবে, এবং সেই কর্মস্পৃহাটাও তৈরি হয় যে আরো কাজ করতে হবে। হ্যাঁ, আপনার এই যে চিত্রশিল্পী হয়ে ওঠা, এটা তো একদিনের বিষয় না, এটা তো আসলে অনেক দিনের পরিশ্রম। প্রথম কবে ভেবেছিলেন যে একজন চিত্রশিল্পী হতে চান, বা কি ভেবে চারুকলায় আসা? ওরকম আলাদা করে ভাবিনি। আমি আসলে খুব ছোট বয়স থেকে, মানে যখন স্কুলে যাচ্ছি না তার আগে থেকেও আমি ছবি আঁকতাম, মানে বোধহয় জন্মগতভাবেই খুব রং পেলে বা তখন খুব খুশি হতাম, এবং আমার যেটা মনে হয় বা আমার পরিবারের বাবা মা যেটা বলেন যে আমি দেওয়ালে প্রচুর ছবি আঁকতাম, বাচ্চারা যেটা করে। আর সবচেয়ে আমি ভালো থাকতাম যখন আমি ছবি আঁকতাম। তো আমাকে প্রচুর একটা জিনিস, যে আমি বাসা থেকে আসলে, মানে আমার বাবা মা থেকে এবং পরিবার থেকে বড় একটা কি বলবো, যে সাপোর্ট, হ্যাঁ, এই পেয়েছি, যে আমাকে রং কিনে দেওয়া, কাগজ কিনে দেওয়া বা প্রয়োজনটা বোঝা, ছবি আঁকার যত উপাদান আছে সেগুলো কিনে দেওয়া। তারপরে একটু বড় হওয়ার পরে আমি বিভিন্ন প্রতিযোগিতায়, বাচ্চারা যে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে সেসব প্রতিযোগিতায় অংশগ্রহণ করতাম, অনেক পুরস্কারও পেয়েছি ছোটবেলায়। তো সেইগুলাতে ধীরে ধীরে দশম শ্রেণী পর্যন্ত আসলে এটা আমি চালিয়ে গিয়েছি, এবং এরপরে এবং আমার আব্বা ভাবেন যে ওনার ইচ্ছা ছিল যে আমি চারুকলায় ভর্তি হই। সাধারণত পিতামাতারা, হ্যাঁ, কিন্তু ওনার মানে আমার আব্বার যে মনোভাব ছিল যে যেদিকে আগ্রহ সেই সব ক্ষেত্রেই পড়াশোনা করবে, এরকম একটা ভাবনা নিয়ে উনি আমাকে উৎসাহ দেন চারুকলায় ভর্তি হতে। তো সেখান থেকে আসলে চারুকলায় ভর্তি হওয়া। জি। তারপর সেই সময় শিক্ষক হিসেবে আপনি কাদেরকে পেয়েছেন? শিক্ষক হিসেবে আমরা পেয়েছি শিশির কুমার ভট্টাচার্য স্যারকে, তারপর শওকতুজ্জামান স্যারকে, মোহাম্মদ ইউনুস, আরেকজন ম্যাডাম ছিলেন আমাদের, উনি জার্মানিতে চলে যান। কিন্তু সেই সময়ে যখন আপনি শিক্ষক হিসেবে এই গুণী মানুষগুলোকে পেয়েছেন, কাছ থেকে দেখেছেন, তাদের শিক্ষকতার ধরন দেখেছেন, আজকে যখন আপনি নিজের শিক্ষক, সেই শিক্ষকতার সেই যে ধরন বা শেখানোর যে ধরন, সেটা কি কিছুটা মনে হয় যে নিজের মধ্যে রপ্ত করি, নাকি নিজের শেখানোর ধরনটা আপনি নিজে আলাদা করে তৈরি করেছেন? না, আচ্ছা, আরেকটু আমি এই প্রসঙ্গে বলতে চাই যে আমি প্রি বিএফ এর কথা বললাম, আমার বিএফএ গ্র্যাজুয়েশনে আমি পেয়েছি নাসরিন বেগম ম্যাডামকে, আব্দুল সাত্তার, হাশিম খান স্যারকে পেয়েছি, এটা আমার একটা বড় পাওয়া। তো ওনারাও মানে পুরো জার্নিটার মধ্যে ওনারা ছিলেন।
তো আপনি যেটা বললেন যে না, শিক্ষকদের প্রভাব অনেক বেশি। মানে আমি শিখেছি যে জল রং শিখেছি কিংবা এই যে টেকনিকগুলা ব্যবহার করেছি, এটা শিক্ষকদের অবদান অনেক বেশি নিঃসন্দেহে। এবং আমি সেটা সবসময়ই মনে রাখি যে এই শিক্ষকরা না থাকলে হয়তো আমি এভাবে শিখতে পারতাম না। এবং এখন যখন শিক্ষকতা করি, কিছু জিনিস তো আমরা অবশ্যই রপ্ত করি, ভালো জিনিসগুলা, যে স্যার এভাবে আমাদের করাতেন বা ম্যাডাম এভাবে করাতেন। তো আমিও ওটা ওটা স্বয়ংক্রিয়ভাবেই নিজের মধ্যে চলে আসে, যে ভালো জিনিসগুলা যখন আমরা ক্লাস নেই কিংবা সবসময় স্মরণে থাকে শিক্ষকদের কথা, তাদের অবদানগুলা। আপনি তো শিল্পকলার ইতিহাসে, মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে শিল্পকলার ইতিহাস বিভাগে পড়াচ্ছি। হ্যাঁ, সেখানে পড়াচ্ছেন এবং অ্যাসোসিয়েট প্রফেসর হিসেবে আছেন। জি। এই বিভাগে নতুন প্রজন্মের ছেলে মেয়েদের পড়তে আসার যে ইচ্ছা বা আগ্রহ, সেটা কতখানি দেখেন? আমি গ্র্যাজুয়েশন করেছি ওরিয়েন্টাল আর্ট বিভাগ থেকে, প্রাচ্যকলা যেটাকে বলে। তারপরে আমি বিষয় পরিবর্তন করে আমি আর্ট হিস্ট্রিতে ভারতের মহারাজা সাইজিরাও বিশ্ববিদ্যালয়ে পড়তে চাই, শিল্পকলার ইতিহাসে। সেখান থেকে এসে আসলে আমি আবার মানে আমার ডিসিপ্লিন চেঞ্জ করে আমি পড়ে আসি। তো আমি এখন শিল্পকলার ইতিহাসের ছাত্রদের কথা যদি বলি, যে ছাত্রদের আগ্রহ দেখি আমরা খুব এই বিভাগের উদ্দেশ্যেই ভর্তি হওয়ার ছাত্র সংখ্যা হয়তো কম, হয়তো চারুকলার অন্য বিভাগে ভর্তি হতে চেয়েছে, তো সেটাতে সুযোগ পায়নি, আমাদের বিভাগে চলে আসছে। তো এরকমও আমরা পাই। কিন্তু ভর্তি হওয়ার পরে আসলে অনেক ছাত্রেরই, অনেক শিক্ষার্থীদের মনোভাব পরিবর্তন হয়, তারা তখন আগ্রহী হয়ে ওঠে। আর এমনি সামনের দিনগুলোতে কি পরিকল্পনা আছে, কিভাবে আসলে কাজ করতে চান? শিক্ষকতা এবং একই সাথে ছবি আঁকা, এই দুটো বিষয়কে আসলে ব্যালেন্স করতে কি কি করতে চান আপনি? এই দুটো বিষয় আমি চালিয়ে যেতে চাই। সেক্ষেত্রে যা যা করতে হয় আর কি, শিক্ষকতা তো নিজেকেও পড়তে হয় ছাত্রদের পড়াতে গেলে, তো ওইটা আসলে একটা সময় নেয়, অবশ্যই নিজেকে তৈরি করা। সেটা জানাতে গেলে নিজেকে আরো অনেক বেশি জানতে হয়। ক্লাসে তো আমাকে কিছু বলতে হবে নির্দিষ্ট বিষয়ের উপরে, তো সেটার জন্য প্রস্তুতি প্রয়োজন হয়। তো সেটার জন্য তো একটা সময় দিতেই হয়। তাছাড়া হয়তো আমি ছুটির দিনগুলোতে নিজের জন্য একটু কাজ করলাম। এক্ষেত্রে যখন আমাদের শীতের ছুটি হচ্ছে বা গরমের ছুটি হচ্ছে, বিভিন্ন ছুটি যখন পাই, সেই সময়গুলোতে আসলে চেষ্টা করি নিজের কাজগুলোকে একটু আগায় নেওয়ার। তাছাড়া যখন নিয়মিত ক্লাস হচ্ছে, সেই সময়গুলোতে এতটা নিজের কাজ করা যায় না আসলে। প্রতিদিন ইউনিভার্সিটিতে গেলে, ক্লাসে গেলে তখন এতটা হয়ে ওঠে না। তখন অপেক্ষা করি কবে ঈদের ছুটি হবে, গরমের ছুটি হবে। তো ওই যে একটানা 7 দিন বা তার বেশি সময় পাওয়া যায়, তখন আসলে কাজ করা যায়। হ্যাঁ, পূর্ণ মনোযোগটা দেওয়া যায় তখন। কারণ কাজ করতে গেলে 2-3 দিন টানা একসাথে কাজ করলে তখন দেখা যায় যে মানে ওটা ভালো লাগে। হঠাৎ করে শুরু করলাম বা একদিনের জন্য একটু সময় পেলাম, ওইভাবে অত অল্প সময়ের মধ্যে বোধহয় চট করেই একটা জিনিসকে সম্পাদন করা যায় না। মানে চিন্তার যে পরিপূর্ণ রূপ বা প্রকাশ করাটা, সেটা কঠিন হয়ে যায়। ভীষণ ভালো লাগলো আপা আপনার সাথে কথা বলে। আজকে আমাদের আয়োজনে এসেছেন, সেজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আলিঙ্গনে মিলছুটের জন্য অনেক অনেক শুভকামনা রইল এবং একই সাথে আপনার জন্য। আপনাকেও ধন্যবাদ, দর্শকদেরও ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে মেইল করুন আজ দুপুরে @ntvpt.com এ। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আজ দুপুরে দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvpt.com। এছাড়া এনটিভি সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। সবার মঙ্গল কামনায় আজকের মতো এখানেই শেষ করছি। শুভ দুপুর।